ভূবিদ্যা হচ্ছে আমাদের পৃথিবীর ভূমিরূপ, পৃথিবীর গঠন, পৃথিবী গঠনের যাবতীয় উপাদান এই সবকিছু সম্পর্কে সামগ্রিক অধ্যয়ন হচ্ছে ভূবিদ্যা। এক কথায় ভূ সম্পর্কিত বিদ্যা ভূবিদ্যা। ভূবিদ্যার প্রধান উপাদানগুলো হচ্ছে সাধারণত লোহা, অক্সিজেন, সিলিকন, ম্যাগনেসিয়াম। এই ৪ টি প্রধান উপাদান হলেও ভূ গঠনের, পৃথিবী গঠনের আরো অনেকগুলো উপাদান রয়েছে যেগুলোর পার্সেন্টেজ বা অনুপাত অনেক কম। তবে প্রধান উপাদান হচ্ছে ৪ টা: লৌহ, অক্সিজেন, সিলিকন, ম্যাগনেসিয়াম। এই গঠন উপাদানগুলো পৃথিবীতে কিভাবে সাজানো? পৃথিবী জন্মের সময় পৃথিবীটা ছিল একটি উত্তপ্ত লাভা জাতীয় পিণ্ড। এটি ক্রমান্বয়ে যখন শীতল হয়ে আসছিল তখন এর যে বিভিন্ন উপাদানগুলো তাদের ভরের তারতম্য অনুযায়ী পৃথিবীর কেন্দ্রের মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে স্তরে স্তরে সাজিয়ে যায় নিজেদের মতো করে। এগুলো স্বয়ংক্রিয়ভাবে সজ্জিত হয়ে যায় নিজেদের মতো। যেমন যেই পদার্থের ভর বেশি সেটা পৃথিবীর অধিক কেন্দ্রে, যেগুলোর ভর কম এগুলো তুলনামূলকভাবে পৃথিবীর ভূপৃষ্ঠের দিকে অবস্থান করছে। এভাবে স্তরে স্তরে সাজিয়ে পৃথিবী মূলত ৩টি প্রধান স্তরে সজ্জিত হয়েছে। এই ৩টি স্তরকে মূলত এক একটি অঞ্চল, ভূ অঞ্চল বা এক একটি মণ্ডল বলা হয়। সে দৃষ্টিকোণ থেকে আমরা পৃথিবীর গঠন যখন বিশ্লেষণ করি ৩টি অঞ্চল বা ৩টি স্তর বা ৩টি মণ্ডল পেয়ে থাকি। এগুলো হচ্ছে অশ্বমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। অশ্বমণ্ডল হচ্ছে পৃথিবীর উপরের স্তর। পৃথিবী আনুমানিক ১০০ কিলোমিটার পর্যন্ত স্তরকে অশ্বমণ্ডল বলা হয়। এর আবার ২টি স্তর আছে। উপরের স্তর হচ্ছে অর্থাৎ বাহিরের, পৃথিবীর একেবারে বাহিরের স্তরটি যেটি ভূপৃষ্ঠ, এটি হচ্ছে ভূত্বক। ভূত্বক হচ্ছে আনুমানিক ১৭ কিলোমিটার পর্যন্ত অঞ্চলকে ভূত্বক হিসেবে বিবেচনা করা হয়। আর টোটাল ১০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে বলা হয় অশ্বমণ্ডল। এখানে সাধারণত অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম এই ৪টি উপাদানের আধিক্য দেখা যায়। আমরা নিচে যদি আমাদের একটু চার্টটা খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি এই যে পৃথিবী গঠনের যে অশ্বমণ্ডলের স্তর, অশ্বমণ্ডলে যাবতীয় উপাদানের অক্সিজেন হচ্ছে ৪২.৭%, সিলিকন হচ্ছে ২৭.৭%, অ্যালুমিনিয়াম হচ্ছে ৮.১%, লৌহ হচ্ছে ৫.১%, আর অন্যান্য উপাদানগুলো আরো কম অনুপাতে রয়েছে। তবে এখানে একটা জিনিস আমরা বলে রাখি, পৃথিবীর ভূত্বকের দিকে অর্থাৎ বাহিরের দিকের উপাদান, ভূপৃষ্ঠের দিকের উপাদানে অক্সিজেনের আধিক্য বেশি। তবে ভিতরের দিকে আমরা যত যাব, পৃথিবীর গভীরের দিকে যতটুকু যাব ততটুকু সেদিকে অক্সিজেনের আধিক্য কিন্তু তুলনামূলকভাবে কম। এরপরে আমরা পাই গুরুমণ্ডল। আমাদের অশ্বমণ্ডলের পর প্রায় ২৮৮৫ কিলোমিটার পর্যন্ত পুরো স্তর হলো গুরুমণ্ডল। গুরুমণ্ডলের স্তর রয়েছে ঊর্ধ্ব গুরুমণ্ডল এবং নিম্ন গুরুমণ্ডল। ঊর্ধ্ব গুরুমণ্ডল ৭০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, নিম্ন গুরুমণ্ডল ২১৫০ কিলোমিটার গভীর পর্যন্ত বিস্তৃত। এই গুরুমণ্ডলের প্রধান উপাদানগুলো হচ্ছে ম্যাগনেসিয়াম, লোহা এবং কার্বন। আমরা এর আগে যেটা পেয়েছি সেটা হচ্ছে লোহা, অক্সিজেন, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম। কিন্তু গুরুমণ্ডলের উপাদান কিছুটা চেঞ্জ হয়েছে। গুরুমণ্ডলের উপাদান আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়াম, লৌহ ও কার্বন। এখানে একটা নৈর্ব্যক্তিক প্রশ্ন এভাবে হতে পারে, কোনটি গুরুমণ্ডলের প্রধান উপাদান? যেমন এই ৩টি ছাড়া যদি অন্য কোনটি দেয়, সেক্ষেত্রে আমাদেরকে এই ৩টি উপাদান মনে রাখা দরকার। গুরুমণ্ডলের প্রধান উপাদানগুলো হচ্ছে ম্যাগনেসিয়াম, লৌহ এবং কার্বন।
গুরুমণ্ডলের পরে ৩৪৮২ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তর হলো কেন্দ্রমণ্ডল। এটি পৃথিবীর মূল ভূবন্তর। এর প্রধান উপাদানগুলো হচ্ছে লোহা, নিকেল, পারদ ও সীসা। এই পদার্থগুলো অনেক কঠিন পদার্থ, কিন্তু পৃথিবীর আম কেন্দ্রীয় বল এবং তাপ এবং চাপের প্রভাবে এই কঠিন পদার্থগুলো মূলত আসলে এখন উত্তপ্ত লার্ভা অবস্থায় রয়েছে। পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন প্রায় ৬,০০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত হয়ে থাকে পৃথিবীর কেন্দ্রমণ্ডল। এখন আমরা আলোচনা করব খনিজ এবং শিলা। খনিজ এবং শিলা কি জিনিস, এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করি। আমাদের প্রত্যেকটা টপিক আসলে বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই, আমাদের অনেকগুলো টপিক। তো খনিজ এবং শিলা সম্পর্কে একটু বলি। সাধারণত কতগুলো মৌলিক উপাদানের মিশ্রণে যে যৌগ, বিভিন্ন ধরনের মৌলিক প্রাকৃতিক উপাদানের মিলিত হয়ে এক এক ধরনের যৌগ গঠন করে আমাদের অভ্যন্তরে, এগুলো খনিজ। এই খনিজগুলো আবার একত্রিত হয়ে বিভিন্ন ধরনের খনিজ এবং খনিজের সঙ্গে অন্যান্য পদার্থ একত্রিত হয়ে গঠিত হয় শিলা। তাহলে এক একটা শিলাস্তরে আমরা ভাবতে পারি এক একটা শিলাস্তরে এক এক ধরনের খনিজ পদার্থ পাওয়া যায়। এখানে আমরা কয়েকটি মনে রাখতে পারি। এক মোল বিশিষ্ট কয়েকটি খনিজ: হীরা, সোনা, তামা, রূপা। এগুলো প্রত্যেকটি মৌলিক খনিজ, অর্থাৎ একটি মাত্র মূল বিশিষ্ট খনিজ। এগুলো আমরা মনে রাখতে পারি চাইলে। যাই হোক, কতগুলো খনিজ একত্রিত হয়ে গঠিত হয় শিলা। এই শিলা আবার ৩ প্রকার: আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা কি জিনিস? আগ্নেয় শিলা হলো পৃথিবী বিভিন্ন সময়, সাধারণত এগুলা পৃথিবী যখন কোটি বছর পূর্বে মনুষ্য বসবাসের উপযোগী, যে জগৎ বসবাসের উপযোগী হয়নি, তখন থেকেই তো বিভিন্নভাবে অগ্নুৎপন্ন হয়ে থাকে, এখনো হচ্ছে। তো সাধারণত পৃথিবী গঠনের সময় এই আগ্নেয়গিরিগুলো সবচেয়ে বেশি সক্রিয় ছিল, বেশি অগ্নুৎপন্ন হতো। এই যে আগ্নেয়গিরি, বিভিন্ন আগ্নেয়গিরি থেকে যে ম্যাগমা বা বিভিন্ন যে গলিত পদার্থ বের হতো, এগুলো একসময় ধীরে ধীরে শীতল হয়ে যেত, ক্রমান্বয়ে শীতল হয়ে জমাটবদ্ধ হয়ে যেত। এই জমাটবদ্ধ পদার্থই মূলত আগ্নেয় শিলা, অর্থাৎ আগ্নেয়গিরির মাধ্যমে উদ্গীরণকৃত লাভা ঠান্ডা হয়ে পরবর্তীতে শক্ত হয়ে যে খনিজ পদার্থের রূপ নেয়, সেটাই হচ্ছে আগ্নেয় শিলা। এই আগ্নেয় শিলাগুলা পৃথিবীর ঝড়, বৃষ্টি, বায়ু প্রবাহ, পানি প্রবাহ, এ ধরনের বিভিন্ন প্রাকৃতিক ঘটনার পরিপ্রেক্ষিতে এই আগ্নেয় শিলাগুলা ক্ষয়ে ক্ষয়ে বিভিন্ন নিম্নভূমি, মনে করো নদীর তলা, সাগরের তলায় ধীরে ধীরে জমাটবদ্ধ। এভাবে শতাব্দীর পর শতাব্দী, হাজার হাজার বছর ধরে জমাটবদ্ধ হতে হতে এটা এক ধরনের পলিরূপে শক্ত আস্তর তৈরি করে নদী বা সাগর। এটি মূলত পাললিক শিলা, অর্থাৎ সাগরে পলি জমে যে শিলা গঠিত হয় সেটাই পাললিক শিলা। সংক্ষেপে এটা আর কি, সাগরে পলি জমে যে শিলা গঠিত হয় সেটাই পাললিক শিলা। আর এই আগ্নেয় শিলা আর পাললিক শিলাগুলো বিভিন্ন ধরনের আহ চাপ এবং তাপে যখন রূপান্তরিত হয়ে এদের পরিবর্তন হয়, এদের রূপে পরিবর্তন হয়, তখন সেটা হয় রূপান্তরিত শিলা। যেমন চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল তৈরি হয়, তারপরে কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইট তৈরি হয়। এগুলো হচ্ছে এক একটি রূপান্তরিত শিলার উদাহরণ। তাহলে শিলা সম্পর্কে আমরা অল্প বিস্তর জানলাম। এরপর আসি দুর্যোগ। দুর্যোগ কি জিনিস? দুর্যোগ হচ্ছে
দুর্যোগ হচ্ছে আমাদের বসবাসের যে স্বাভাবিক পরিবেশ, অর্থাৎ জীব জগতের যে স্বাভাবিক পরিবেশ, যে কোনো কারণে হোক, প্রাকৃতিক, সামাজিক, কৃত্রিম, যে কোনো উপায়ে যখন আমাদের বসবাসের এই স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়, এই স্বাভাবিকতা নষ্ট হয় বা এই স্বাভাবিকতা নষ্ট হয়ে অসহনীয় পরিবেশ সৃষ্টি হয়, তখন সেটাকে আমরা দুর্যোগ বলি। দুর্যোগ বিভিন্ন ধরনের হয়ে থাকে। সাধারণত যদি আমরা চিন্তা করি সামাজিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, এই দুভাবেই চিন্তা করা যায়। কিন্তু আসলে দুর্যোগের বৈচিত্র্য আরো বেশি। যেমন দীর্ঘস্থায়ী দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ তো আমরা বুঝি ঝড়, তুফান, সাইক্লোন, বিভিন্ন ধরনের বন্যা, খরা, এই বিষয় প্রাকৃতিক দুর্যোগ। দীর্ঘস্থায়ী দুর্যোগের মধ্যে এখানে রয়েছে মহামারী এবং খরা। সাধারণত মহামারী একটু দীর্ঘ সময় ব্যাপী যখন কোনো অঞ্চলের খরার ফলে বা প্রাকৃতিক দুর্যোগের ফলে যখন সাধারণ উৎপাদন ব্যাহত হয়, সাধারণ ব্যবসা বাণিজ্য ব্যাহত হয়, তখন সেখানে সাধারণ যোগাযোগ বন্ধ হয়, তখন সেখানে মহামারী দেখা দেয়। এটি দুর্যোগের একটি দীর্ঘস্থায়ী রূপ। মানব সৃষ্ট দুর্যোগের মধ্যে রয়েছে যুদ্ধ, অপরিকল্পিত নগরায়ন, বনাঞ্চল ধ্বংস, পরিবেশ দূষণ ইত্যাদি। এরপরে রয়েছে দুর্ঘটনাজনিত দুর্যোগ। দুর্ঘটনাজনিত দুর্যোগ হলো আকস্মিক দুর্যোগ, যেটার জন্য আমরা কেউ সাধারণত থাকি না। যেমন কিছুদিন আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনা ঘটলো, এটি হতে পারে একটি দুর্ঘটনাজনিত দুর্যোগের উদাহরণ। দুর্যোগ ব্যবস্থাপনা। দুর্যোগ ব্যবস্থাপনা কি জিনিস? খুব সংক্ষেপে, দুর্যোগের পূর্বে আমরা কি করব, দুর্যোগ মুহূর্তে আমরা কি করব, দুর্যোগের পরবর্তীতে আমরা কি করব। এই তিনটি দুর্যোগ সম্পর্কে, এই তিনটি পরিস্থিতির সম্পর্কে আমাদের যে সার্বিক ব্যবস্থাপনা, সেটাই মূলত দুর্যোগ ব্যবস্থাপনা। এই দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কয়েক উপাদান রয়েছে। এই উপাদানগুলো ক্রমে আবর্তিত হয়, এটাকে বলা হয় ব্যবস্থাপনা চক্র। যেমন প্রতিরোধ। দুর্যোগ, আমরা কখনো কখনো দুর্যোগকে প্রতিরোধ করতে পারি। যেমন আমাদের আহ খাল, নালা, নদী যেগুলো আমরা ভরাট করে রেখেছি, যদি এগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলে আমাদের বন্যার সৃষ্টি হয় না। এই যে এটাকে ভালোভাবে আহ নিষ্কাশন করে রাখা, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, এটা দুর্যোগ প্রতিরোধের একটা উদাহরণ। এরপরে বিভিন্ন ধরনের বাঁধ নির্মাণ, নদীর পাড়ে বাঁধের শক্ত কোনো টিকে থাকার মতো প্রাকৃতিক দুর্যোগ সহনীয় বৃক্ষরোপণ, এগুলো হচ্ছে প্রতিরোধেরই একটি একটি উদাহরণ। প্রশমন। প্রশমন মানে কি? প্রশমন মানে হচ্ছে দুর্যোগ দুর্যোগকে কিভাবে কমিয়ে আনা যায়, দুর্যোগের আঘাতটা কিভাবে কমিয়ে আনা যায়, যাতে করে আমাদের জীবন যে অস্বাভাবিকতা বা অসহনীয় পরিস্থিতির মুখে পর্যবসিত হয়, সেই ক্ষতি থেকে কিছুটা কম ক্ষতিপূর্ণ হয়, সে বিষয়ে কাজ করা হচ্ছে মূলত প্রশমন। দীর্ঘস্থায়ী দুর্যোগ প্রশমন ব্যয়বহুল হলেও সরকার সীমিত বিভিন্ন স্থানে ব্যক্তিগত নির্মাণ, নদী খনন, আহ আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে দুর্যোগ প্রশমন করতে পারে। পূর্ব প্রস্তুতি। পূর্ব প্রস্তুতি হলো যেমন শুকনো খাবার, নিরাপদ পানি, মেডিসিন, স্বেচ্ছাসেবক কর্মী, এই সবগুলো একটা প্রস্তুতি রাখা, আশ্রয় কেন্দ্রের মানুষের বসবাস উপযোগী করে রাখা, এই সংক্রান্ত বিষয়গুলো হলো পূর্ব প্রস্তুতি। সারাদান। সারাদান হলো দুর্যোগ যখন সংঘটিত হয়, সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে কোথায় কি পরিমাণ ক্ষতি হয়েছে, ক্ষতির পরিমাণ পরিমাপ এবং সেখানে প্রয়োজনীয় পণ্যদ্রব্য সরবরাহ, সেবা সরবরাহ, এই সংক্রান্ত ব্যাপার হলো সারাদান। পুনরুদ্ধার। পুনরুদ্ধার ব্যাপার তো আমরা বুঝি, যার ক্ষতি হয়েছে সেটা থেকে কিভাবে উদ্ধার হয়ে যায়, সেজন্য কাজ করা। উন্নয়ন, এটা দুর্যোগ পরবর্তী একটি সুদূর প্রসারী আয়োজন। এটা সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, বিভিন্ন পক্ষের একটা সামগ্রিক প্রচেষ্টা। যাই হোক, এরপরে এখানে দুইটা দিবস দেখতে পাচ্ছি। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 13 অক্টোবর, বিশ্ব সুনামি সতর্কতা দিবস 5ই নভেম্বর।
এত গেল দুর্যোগ। এখন আমরা ভূপৃষ্ঠের পরিবর্তন। আমাকে শোনা যাচ্ছে? আমাকে শোনা যাচ্ছে? প্লিজ রেসপন্স করবেন। জি স্যার, শোনা যায়। আমাদের পার্টিসিপেন্ট 6 জন ছিল, একজন কমে গেছে সম্ভবত। স্যার কথা শোনা যায়, শুনছি। আচ্ছা, ধন্যবাদ। ভূপৃষ্ঠের পরিবর্তন। ভূপৃষ্ঠের পরিবর্তন বিভিন্ন কারণে হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি এখানে ভূমিকম্প, সুনামি, আগ্নেয়গিরি, ঘূর্ণিঝড়, এই প্রভৃতি কারণে আমাদের ভূপৃষ্ঠের সাধারণত পরিবর্তন সাধন হয়ে থাকে। এখানে একটা টপিক সম্পর্কে একটু আলোচনা করি, সেটা হচ্ছে সাইক্লোন, হারিকেন এবং টাইফুন। এখানে আমরা ভিন্ন ভিন্ন 3টি শব্দ দেখতে পাচ্ছি। মূলত আসলে 3টি শব্দই মোটামুটি একই। সাইক্লোন হলো ঘূর্ণিবাতাস। এই সাইক্লোনটাই এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত। সাধারণত আটলান্টিক অঞ্চল, আটলান্টিক মহাসাগরীয় যে অঞ্চল, আহ, আমেরিকা এবং আমেরিকার ক্যারিবীয় অঞ্চলে আটলান্টিক মহাসাগরে যে জটগুলো উঠে, সেখানে এটিকে হারিকেন বলা হয়। দক্ষিণ আমেরিকার মায়া সভ্যতার মায়া দেবীর নাম ছিল হুরন। সে মায়া দেবী হুরনের নাম অনুসারে মায়া সভ্যতার মায়া দেবী হুরনের নাম অনুসারে মূলত এর নাম হ্যারিকেন ধারণ হয়েছে। আর পক্ষান্তরে আহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তথা চীন, জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এই অঞ্চলে এটাকে বলা হয় টাইফুন। ধারণা করা হচ্ছে চীনা শব্দ টাইপেং থেকে টাইফুন টাইফুন নামটা এসেছে। টাইফুন হচ্ছে মূলত প্রচন্ড বাতাস, ঝোড়ো বাতাসকে বোঝাতে টাইফুন শব্দের ব্যবহার। টাইপিং এই ঠিকানে টাইফুন শব্দটি হয়েছে। তাহলে আমরা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সাইক্লোনকে টাইফুন, আর আটলান্টিক মহাসাগরীয় ক্যারিবীয় অঞ্চলে সাইক্লোনকে সাধারণত হ্যারিকেন নামে পরিচিত করা হয়। ভূপৃষ্ঠের পরিবর্তন বা ভূ পরিবর্তনের আর কতগুলো উপাদান। হিমবাহ, আমরা এখানে হিমবাহ দেখতে পাচ্ছি। হিমবাহ আমরা হিমবাহ জিনিসটা একটু আলোচনা করি। হিমবাহ হচ্ছে শীতকালে যখন বিভিন্ন পাহাড়ি অঞ্চলে বরফ জমা হয়, এর পরবর্তীতে অতিরিক্ত বরফ জমা হতে হতে যখন তাপমাত্রা কমতে শুরু করে, তখন এই যে বরফ পাহাড়ের উপর থেকে নিচের দিকে ধাবিত হওয়ার, নিচের দিকে ধীরে ধীরে প্রবাহিত হওয়ার যে একটা গতি লাভ করে, এটি হচ্ছে হিমবাহ। এটি ব্যাপক পরিসরে এই হিমবাহের কারণে অনেক সময় বিরূপ পরিবর্তন হয়। এরপর রয়েছে উপত্যকা। উপত্যকা হলো সাধারণত দুটি পাহাড়ের মাঝখানে আমাদের যে একটা ঢালু ভূমি, দুটি পাহাড়ের মাঝখানে বিস্তৃত অঞ্চলে যে একটা ঢালু ভূমি তৈরি হয়, সেটাই হচ্ছে মূলত উপত্যকা। উপত্যকা। এরপরে আছে আমরা একটু বদ্বীপ দেখতে পাই। বদ্বীপ সম্পর্কে একটু আলোচনা করি। বদ্বীপ খুবই কমন একটা বিষয়। বদ্বীপ কি জিনিস? বদ্বীপ হচ্ছে সাগরের নদী যখন সাগরে বয়ে যায় তীব্র স্রোত নিয়ে, সেই তীব্র স্রোতের নদী যখন সাগরে পতিত হয়, পতিত হওয়ার মুখে নদী যখন হঠাৎ করে একটু বিস্তৃত প্রসারিত আহ জায়গা পেয়ে যায় সাগরে, সেখানে স্রোতটা কিছুটা কমে যায়। নদী তার আহ উপর থেকে, বাটি থেকে যেভাবে বয়ে আসে, সাগরের মুখে আসে, সে বয়ে যাওয়ার স্রোতটা কিছুটা স্থিমিত হয়ে যায়, কিছুটা কমে যায়। যে কারণে স্রোতের সঙ্গে বয়ে আসা পলি নদীর মুখে সাগরে জমতে থাকে। জমতে জমতে এটা এক ধরনের চরের মতো একটা অবস্থা তৈরি হয়, যেটির আকার থাকে গ্রিক বর্ণ ডেল্টা এবং বাংলা মাত্রাহীন বহের মতো। এই জন্য এটাকে ডেল্টা বা বদ্বীপ বলা হয়। এই ধরনের চরকে নদী বয়ে আসার মুখেই মূলত সাগরে এই বদ্বীপটা সৃষ্টি হয়। বাংলাদেশের
সুন্দরবনের সৃষ্টি হয়েছে এভাবে। আর হাজার হাজার বছরের আমাদের এই ভূপ্রকৃতি বিশ্লেষণ করলে, গবেষণা করলে দেখা যায় বাংলাদেশের জন্মটাই হয়েছিল একসময় এভাবে। তাই বাংলাদেশকে বলা হয় পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, আর সুন্দরবনকে বলা হয় বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ। এরপরে আমাদের আছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল কি? বায়ুমণ্ডল হচ্ছে পৃথিবীর ভূপৃষ্ঠকে জড়িয়ে থাকা এক ধরনের বায়বীয় পদার্থ, গ্যাসীয় পদার্থ, যেটি মূলত পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীকে ঘিরে চারপাশে আবর্তিত হয়। এর কোনো নিজস্ব রূপ, রস, গন্ধ, স্বাদ কোনো কিছুই নেই। এই বায়বীয় পদার্থই হচ্ছে, এই গ্যাসীয় পদার্থটি হচ্ছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের প্রধান উপাদান হচ্ছে মূলত নাইট্রোজেন এবং অক্সিজেন। বিভিন্ন মাত্রায় আরো অনেকগুলো উপাদান আছে, তবে এখানে কার্বন ডাই অক্সাইড পর্যন্ত এই কয়েকটি উপাদান আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে। আমি দেখেছি বেশ কিছু প্রতিযোগিতামূলক পরীক্ষায় বায়ুমণ্ডলে কার্বনের পরিমাণ আসে। কার্বনের পরিমাণ 0.03%, জলীয় বাষ্পের পরিমাণ 0.41%, আর্গনের পরিমাণ রয়েছে 0.80%, অক্সিজেন 20.71% এবং নাইট্রোজেন 78.02%। এই পার্সেন্ট গুলা কয়েকটা উপরে কয়েকটা পার্সেন্টেজ আমরা মনে রাখতে চেষ্টা করব। যাই হোক, এই ভূপৃষ্ঠের আমাদের ভূপৃষ্ঠকে কেন্দ্র করে যে বায়ুমণ্ডল রয়েছে, এই বায়ুমণ্ডল উপর দিকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই বিশাল বায়ুমণ্ডলের বিশাল জগৎকে ভূপৃষ্ঠ থেকে মহাকাশের দিকে স্তরে স্তরে সর্বমোট 5টি স্তরে সাজানো হয়েছে। বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণার ভিত্তিতে, বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে এর মোট 5টি স্তরে এটিকে রূপদান করেছে। 5টি স্তরের মধ্যে প্রত্যেকটি স্তরকে এক একটি মণ্ডল বা অঞ্চল বলা হয়। সেই হিসেবে 5টি মণ্ডল। সর্বপ্রথম যে মণ্ডল সেটি হচ্ছে ট্রপোমণ্ডল। ট্রপোমণ্ডলটা হচ্ছে মূলত আমাদের ভূপৃষ্ঠের সঙ্গে যে বায়ু স্তরটি রয়েছে, এটি হচ্ছে ট্রপোমণ্ডল। যাবতীয় ঘূর্ণিঝড়, ঝড় বাতাস, তুফান, বৃষ্টি, মেঘ এই জাতীয় প্রাকৃতিক ঘটনাগুলো অধিকাংশই এই ট্রপোমণ্ডলে ঘটে থাকে। ট্রপোমণ্ডলের আয়তন সাধারণত ট্রপোমণ্ডলের গভীরতা পৃথিবীর নিরক্ষরেখার আশেপাশে বা বিষুবীয় অঞ্চলে 16 থেকে 19 কিলোমিটার এবং মেরু অঞ্চলে ক্রমান্বয়ে কিছুটা কমতে থাকে, সেখানে 8 কিলোমিটার। ট্রপোমণ্ডলের পরে যে স্তর রয়েছে ট্রপোবিরতি। ট্রপোবিরতির পর 50 কিলোমিটার পর্যন্ত দিকে এটাকে বলা হয় স্ট্র্যাটোমণ্ডল। স্ট্র্যাটোমণ্ডল খুবই গুরুত্বপূর্ণ। স্ট্র্যাটোমণ্ডলের উপর রয়েছে স্ট্র্যাটোবিরতি। স্ট্র্যাটোবিরতিতেই মূলত পৃথিবীকে রক্ষাকারী ওজোন স্তর অবস্থান করে। আমরা যে ওজোন গ্যাসের কথা বলি, ওজোন স্তর বা ওজোন গ্যাস এই স্ট্র্যাটোবিরতিতে অবস্থান করে। ওজোন গ্যাস থাকার কারণে সূর্যের অতি বেগুনি রশ্মি পৃথিবীর জীবজগৎকে ক্ষতি সাধন করতে পারে না। তাহলে ওজোন স্তর মানব জীবনের জন্য, জীবজগতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি আমাদের সূর্যের অতি বেগুনি রশ্মির হাত থেকে আমাদেরকে রক্ষা করে। এই ওজোন স্তরের বা স্ট্র্যাটোবিরতি অংশের আবহাওয়া খুবই শান্ত থাকে। এই জন্য বিভিন্ন ধরনের যে বিমানগুলো সাধারণত স্ট্র্যাটোবিরতিতেই চলাচল করে, আবহাওয়া শান্ত থাকে বলে। স্ট্র্যাটোবিরতির পর 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে বলা হয় মেসোমণ্ডল। মেসোমণ্ডলের উপরের অংশের নাম মেসোবিরতি। এই মেসোবিরতি আমাদেরকে মূলত পৃথিবী মহাকাশ থেকে ছুটে আসা বিভিন্ন ধরনের উল্কাপিণ্ড থেকে আমাদেরকে রক্ষা করে। মেসোবিরতির উপরে রয়েছে তাপমণ্ডল। মেসোবিরতির উপরে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটি হচ্ছে তাপমণ্ডল। তাপমণ্ডলের নিম্নাংশকে বলা হয় আয়নমণ্ডল। আয়নমণ্ডলে মূলত আমাদের বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। বেতার তরঙ্গ এই আয়নমণ্ডলে গিয়ে ফিরে আসে, প্রতিফলিত হয়। আয়নমণ্ডলে ঊর্ধ্বস্তরে বিভিন্ন ধরনের উল্কা এবং কসমিক কণার সন্ধান পাওয়া যায়।
এই ছোট ছোট ব্যাপারগুলো এগুলো মনে রাখতে হবে, এগুলো নৈর্ব্যক্তিক হিসেবে আসতে পারে কোন স্তরের বৈশিষ্ট্য কি। এরপরে তাপমণ্ডলের পরে বিশাল বিস্তৃত স্তরটি হচ্ছে এক্সমণ্ডল। এখানে বিশেষ কোনো ঘটনা এখানে নেই, এখানে হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাসের আধিক্য রয়েছে। এই বিষয়টি এরপরে আম, আমরা দেখতে পাচ্ছি এরপরে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা কি জিনিস? পৃথিবী, আমরা জানি পৃথিবী একটি অভিগত গোলক। অভিগত গোলক কথাটির অর্থ হচ্ছে এটি উত্তরে এবং দক্ষিণে কিছুটা চ্যাপ্টা, পূর্ব পশ্চিমে কিছুটা স্ফীত বা একটু প্রসারিত। এই ব্যাপারটিকে বলা হয় অভিগত গোলক। যেহেতু পৃথিবী একটি গোলক, পৃথিবীকে আমরা কল্পনা করব এটি একটি বলের মতো, যার মোট কৌণিক দূরত্ব 360 ডিগ্রি। তো এক্ষেত্রে আমরা অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা বলতে কি বুঝি? আমরা যখন পূর্ব পশ্চিমে কোন জিনিসের অবস্থান নির্ণয় করি, তখন আমরা বলি এত ডিগ্রি দ্রাঘিমাংশ, এত ডিগ্রি দ্রাঘিমাংশ। এটা দ্রাঘিমা রেখার অবস্থানের ভিত্তিতে আমরা এটি নির্ণয় করে থাকি। পৃথিবীর মূল মধ্যরেখা, উত্তরে দক্ষিণে যে মধ্যরেখা, সেটা হচ্ছে গ্রিনিচ মান বা গ্রিনিচ মধ্যরেখা। এই গ্রিনিচ মধ্যরেখার সমান্তরাল উত্তরে দক্ষিণে যে লম্বা লম্বা রেখাগুলো, এগুলো হচ্ছে আমাদের দ্রাঘিমা রেখা। এই দ্রাঘিমা রেখাগুলো আমরা পূর্ব পশ্চিমে যখন এক স্থান থেকে অন্য স্থান অতিক্রম করি, এই দ্রাঘিমা রেখাগুলো অতিক্রম করি। এই গ্রিনিচ মানমন্দির থেকে পূর্ব পশ্চিমে যতটুকু দূরত্ব অতিক্রম করা হয়, সেই দূরত্বের ক্রমিক দূরত্বকে বলা হয় দ্রাঘিমাংশ। তাহলে আমরা দ্রাঘিমা রেখা পৃথিবীকে লম্বা উত্তর দক্ষিণে, পৃথিবীর মধ্যভাগ বিভিন্ন ভাগ দিয়ে উত্তর দক্ষিণে যে রেখাগুলো, এগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। এই প্রতি ডিগ্রি দ্রাঘিমা রেখা একটি থেকে অন্যটি দ্রাঘিমা রেখার সময়ের দূরত্ব 4 মিনিট, আনুমানিক 4 মিনিট, এবং স্থানগত দূরত্ব 11.32 কিলোমিটার। অন্যদিকে অক্ষরেখা পৃথিবী পূর্ব থেকে পশ্চিম দিকে যে লম্বালম্বী রেখাগুলো, এগুলো অক্ষরেখা। আমরা যখন পৃথিবীর মূল মধ্যরেখা, বিষুবরেখা বা নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে স্থানকে চিহ্নিত করতে যাই, সেখানে কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে সেই বিন্দুর অবস্থান, সেই বিষয়টি আমাদের আলোচনায় আসে। তার মানে আমাদের নিরক্ষরেখায় হচ্ছে আমাদের নিরক্ষরেখা থেকে যে কোনো নিরক্ষরেখায় যে কোনো বিন্দুর কৌণিক দূরত্ব 0। এই নিরক্ষরেখা হচ্ছে যেহেতু মূল মধ্যরেখা, এই মূল মধ্যরেখা বা নিরক্ষরেখা বা বিষুবরেখা থেকে উত্তরে বা দক্ষিণে আমরা যতটুকু প্রসারিত হই, বিভিন্ন অক্ষাংশ অতিক্রম করি। অক্ষরেখা, এই বিভিন্ন অক্ষরেখার গুলো অতিক্রম করার যে বিষয়, এটিকে বলা হয় অক্ষাংশ। অর্থাৎ মূল মধ্যরেখা থেকে যত ডিগ্রি দূরত্বে, সেই ডিগ্রির কৌণিক দূরত্বটাই হলো তত অক্ষাংশ। যেমন মূল মধ্যরেখার 23.5 ডিগ্রি দক্ষিণে মকর ক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি উত্তরে কর্কট ক্রান্তি রেখা অবস্থান করে। তাহলে কর্কট ক্রান্তি রেখার সঙ্গে পৃথিবীর মধ্যরেখা নিরক্ষরেখার কৌণিক দূরত্ব হচ্ছে 23.5 ডিগ্রি। এখানেও সাধারণত একটি থেকে আরেকটি দূরত্ব, একটি অক্ষরেখা থেকে অন্য একটি অক্ষরেখা প্রায় 11 কিলোমিটার, 111 কিলোমিটার। তাহলে আমরা অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা সম্পর্কে অল্প বিস্তর জানলাম। দ্রাঘিমা রেখা হলো পৃথিবীকে উত্তর দক্ষিণে লম্বালম্বী যে চিহ্নিত রেখাগুলো, এগুলো দ্রাঘিমা রেখা। পূর্ব পশ্চিমে যে চিহ্নিত রেখাগুলো,
এগুলো অক্ষরেখা। আমরা যখন পূর্ব পশ্চিমে স্থান পরিবর্তন করি তখন দ্রাঘিমা রেখা অতিক্রম করতে হয়। আমরা যখন উত্তর দক্ষিণে সুমেরু থেকে কুমেরু, কুমেরু থেকে সুমেরুর দিকে যখন স্থান পরিবর্তন করি তখন আমাদেরকে অক্ষরেখা পরিবর্তন করতে হয়। এভাবেই আমাদের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের পরিমাপ করা হয়। আমরা একটু দ্রুত এগুতে হবে। আমাদের সময় অনেক গড়িয়ে গেছে। আমাদের টপিক অনেকগুলো রয়েছে। আমরা অল্প বিস্তর আলোচনা করি পৃথিবীর গতি। পৃথিবীর ২ ধরনের গতি রয়েছে, আহ্নিক গতি এবং বার্ষিক গতি। পৃথিবী তার নিজ অক্ষে ঘুরে আসতে যেই সময় লাগে সেটি হচ্ছে আহ্নিক গতি। আ সাধারণত ২৩ ঘন্টা ৫৬ মিনিটে পৃথিবী তার নিজ অক্ষে একবার ঘুরে আসতে সময় লাগে। এই গতিকে বলা হয় আহ্নিক গতি। আহ্নিক গতির ফলে দিন-রাত্রি হয়, জোয়ার-ভাটা হয়। অপরদিকে পৃথিবী সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে আসতে যে সময় লাগে সেটি হচ্ছে বার্ষিক গতি। এ এই বার্ষিক গতি সাধারণত ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড সময় লাগে পৃথিবীকে একবার পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে। এটিকে বলা হয় বার্ষিক গতি। বার্ষিক গতির ফলে আ দিন-রাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে থাকে। যাই হোক, এরপরে আমাদের মহাকাশ সম্পর্কে আ মহাকাশ এবং মহাবিশ্ব সম্পর্কে অল্প বিস্তর আলোচনা করি। খুব বেশি ডিপ আলোচনা করতে পারবো না। সময় খুবই কম আমাদের। আ পৃথিবীকে ঘিরে আমাদের যে অসীম আকাশ, আমরা যখন আ রাতের আকাশে তাকাই তখন আমাদের যেই আ অন্তহীন যে অসীম আকাশ, এটি মূলত আমাদের মহাকাশ। আর এই মহা আকাশে আমাদের যেই অসংখ্য জ্যোতিষ্ক আমরা রাতে দেখতে পাই মিটমিট করে জ্বলে, এই সব জ্যোতিষ্কের সামগ্রিক রূপ হলো আমাদের মহাবিশ্ব। এই মহাবিশ্বে আ বিভিন্ন ধরনের জ্যোতিষ্ক রয়েছে। আ নক্ষত্র, নীহারিকা, গ্রহ, উপগ্রহ, ছায়াপথ, ধূমকেতু, উল্কা। এই ৭ প্রকার জ্যোতিষ্ক সম্পর্কে আ আপনারা পড়ে নেবেন। আমাদের আমরা আ এখানে কয়েকটি সম্পর্কে একটু আলোচনা করি। কৃষ্ণ গহ্বর। কৃষ্ণ গহ্বর কি জিনিস? কৃষ্ণ গহ্বর হচ্ছে বিশাল এক নক্ষত্র সুপারনোভা যখন বিস্ফোরিত হয় তখন এটা আম তীব্রভাবে সংকুচিত হতে থাকে। এটি এমনভাবে সংকুচিত হতে থাকে যে এটি অন্তর্মুখী হতে থাকে যে এই অন্তর্মুখী বলের সংকোচন বলের প্রভাবে মাধ্যাকর্ষণ শক্তিকে ভেদ করে এর ভিতর থেকে এই গহ্বরের এই সুপারনোভার ভিতর থেকে কোন পদার্থই বাইরে বের হয়ে আসতে পারে না। এমনকি আলোক বিন্দু পর্যন্ত না। আলোক বিন্দু পর্যন্ত যখন এর সংকোচন গতিকে অতিক্রম করে বাহিরে বের হয়ে আসতে পারে না, তখন এই সুপারনোভা অন্ধকার গহ্বরে পরিণত হয়। এই সুপারনোভার বিস্ফোরণের ঘটনাটিকেই বলা হয় কৃষ্ণ গহ্বর। সুপারনোভা হচ্ছে সূর্যের থেকে প্রায় ২০ গুণ বিশাল একটি নক্ষত্র। এরপরে আমাদের ধূমকেতু, মহাজাগতিক রশ্মি এগুলা পড়ে নিবেন আপনারা। আমরা আমাদের সূর্য এবং সূর্যকে কেন্দ্র করে সূর্য হচ্ছে আমাদের নক্ষত্র। আমাদের এই মহাবিশ্বের নক্ষত্র হচ্ছে সূর্য। সূর্যকে কেন্দ্র করে মোট ৮ টি গ্রহ প্রতিনিয়ত আবর্তিত হয়। এই ৮ টি গ্রহ সম্পর্কে আমরা অল্প কিছু আলোচনা করি। আমাদের ১ নম্বরে রয়েছে বুধ। সৌরজগতের ক্ষুদ্রতম এবং দ্রুততম গ্রহের নাম বুধ। এই গ্রহটি অন্যান্য গ্রহের তুলনায় সবচেয়ে কম সময়ে সূর্যকে প্রদক্ষিণ করে। কম সময়ে সূর্যকে প্রদক্ষিণ করে মাত্র ৮৮ দিনে এটি সূর্যের চারপাশে ঘুরে আসতে পারে। এই গ্রহের কোনো উপগ্রহ নেই। এরপরে রয়েছে শুক্র।
এরপর রয়েছে শুক্র। সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল এবং উষ্ণতম নক্ষত্র গ্রহ হলো শুক্র। এটি যেহেতু উজ্জ্বল এবং উষ্ণতম গ্রহ, এই জন্য এটিকে আহ সূর্যের যমজ গ্রহ বলা হয়ে থাকে। কোনটিকে সূর্যের যমজ গ্রহ বলা হয়ে থাকে? শুক্র হচ্ছে সূর্যের যমজ গ্রহ। এটি মনে রাখতে হবে। উম, এরপরে আসে পৃথিবী। পৃথিবী হলো অবিগত গোলকের নয়। অবিগত গোলক মানে আগে বলছি উত্তর দক্ষিণে কিছুটা, স্টেপটা পূর্ব পশ্চিমে একটু প্রসারিত। আহ, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব আনুমানিক 15.2 কোটি কিলোমিটার। পৃথিবীর বয়স 450 কোটি বছর। এই তথ্যগুলো আমরা মনে রাখবো। এরপরে মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহের আকাশ লাল, এই জন্য এটিকে বলা হয় লাল গ্রহ। আকাশ লাল বা গোলাপি, এই জন্য এটিকে বলা হয় লাল গ্রহ। এটি পৃথিবীকে সূর্যকে প্রদক্ষিণ করে আসতে সময় লাগে 687 দিন। বৃহস্পতি। বৃহস্পতি হলো সৌরজগতের সবচেয়ে বড়, এই জন্য এটিকে গ্রহরাজ ও বলা হয়। এর উপগ্রহ সংখ্যা 79টি। এরপরে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হলো শনি। এর উপগ্রহ সংখ্যা 82টি। সবচেয়ে বেশি ইউরেনাস হলো সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ। এটিকে বলা হয় সবুজ গ্রহ বলা হয়ে থাকে। নেপচুন। নেপচুন হলো পৃথিবীর সবচেয়ে দূরবর্তী গ্রহ, যে কারণে এটি পৃথিবীকে প্রদক্ষিণ করে আসতে সবচেয়ে বেশি সময় লাগে। এই হলো মোটামুটি আমাদের গ্রহগুলোর আলোচনা। এরপরে আমরা আমাদের পৃথিবীর একমাত্র গ্রহ হলো চাঁদ। চাঁদ হতে পৃথিবীর গড় দূরত্ব 3,81,500 কিলোমিটার। পৃথিবী থেকে চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 1.3 সেকেন্ড। আর পৃথিবীর চারদিকে চাঁদ একবার ঘুরে আসতে সময় লাগে 27 দিন 8 ঘন্টা। শান্ত সাগর চাঁদে অবস্থিত। মোটামুটি এই চাঁদ সম্পর্কিত এই তথ্য আমাদেরকে মনে রাখতে হবে। পরবর্তীতে আমরা গেলাম আমাদের বিভিন্ন ধরনের প্রণালী। বিভিন্ন ধরনের প্রণালীর মধ্যে পৃথিবীতে উল্লেখযোগ্য কিছু প্রণালী রয়েছে, যেগুলো পৃথিবীর বিভিন্ন বাণিজ্য পথ, বিভিন্ন ধরনের আন্তর্জাতিক পথ, আঞ্চলিক প্রভাব বিস্তার, বিভিন্ন ধরনের যুদ্ধ পরিস্থিতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে সকল পথ, এই সবগুলো বিবেচনায় আমাদের প্রণালী আন্তর্জাতিক একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। এই প্রণালীগুলো থেকে প্রায়ই অন্তত একটা কোশ্চেন হলেও মোটামুটি থাকে। প্রণালী সম্পর্কিত আমাদের মোটামুটি ভালোভাবে ধারণা নিতে, আমরা প্রণালীগুলোর চিত্র সহ একটু আলোচনা করব, তাহলে আমাদের সহজে মনে থাকবে। আমরা দেখতে পাচ্ছি এখানে পানামা খাল। পাশে পানামা খাল সম্পর্কে আমাদের কিছু তথ্য রয়েছে, কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পানামা খালের অবস্থান। আমরা দেখতে পাচ্ছি পানামা খালের অবস্থান দুই আমেরিকার ঠিক মাঝখানে। আমরা দেখতে পাই এই পানামা খালের পূর্ব পাশে অর্থাৎ ডান পাশে আটলান্টিক মহাসাগর, আর পানামা খালের পশ্চিম প্রান্তে প্রশান্ত মহাসাগর। তাহলে পানামা খাল প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে, পৃথক করেছে পানামাকে। অর্থাৎ পানামা হলেও উত্তরে উত্তর আমেরিকা, দক্ষিণে দক্ষিণ আমেরিকা। উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে পানামা খাল, অপরদিকে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে পানামা খাল। এই পানামা খাল হওয়ার পূর্বে আমেরিকার পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে বাণিজ্যিক জাহাজ 21,000 কিলোমিটার পথ অতিক্রম করতে হতো, কিন্তু পানামা খাল হওয়ার পর সেই 21,000 কিলোমিটার পথ মাত্র 8,000 কিলোমিটারে নেমে এসেছে। এ কারণে পানামা খাল স্থানীয় বাণিজ্যের ক্ষেত্রেও একটি আন্তর্জাতিক রুট। এরপরে আমরা প্রায় ইংলিশ চ্যানেল, ডোবার প্রণালী এই দুটি প্রণালীর নাম শুনে থাকি। ইংলিশ চ্যানেল এটি ফ্রান্স এবং যুক্তরাজ্যের মাঝখানে, ডোবার প্রণালীও ফ্রান্স এবং যুক্তরাজ্যের মাঝখানে। তাহলে ডোবার প্রণালী এবং ইংলিশ চ্যানেল দুইটি মূলত ফ্রান্স এবং যুক্তরাজ্যকে পৃথক করেছে, আর যুক্ত করেছে
আটলান্টিক মহাসাগর আর উত্তর মহাসাগর। ইংলিশ চ্যানেলের ক্ষেত্রে যদি উত্তর মহাসাগর না এসে আটলান্টিক মহাসাগর আর ডোবার প্রণালী হয় তাহলে সত্য, আবার ডোবার প্রণালীর ক্ষেত্রে উত্তর সাগর এবং ইংলিশ চ্যানেলকে যুক্ত করেছে এটিও সত্য। আবার এটি না হয়ে ইংলিশ চ্যানেল কাকে যুক্ত করেছে? আটলান্টিক মহাসাগর, উত্তর সাগর। ডোবার প্রণালী কাকে যুক্ত করেছে? উত্তর সাগর, আটলান্টিক মহাসাগর। এই দুইটি ঘটনাও পরীক্ষায় প্রশ্ন, পুরো ব্যাপারটা যখন জানা থাকবে, পরীক্ষায় প্রশ্ন যেভাবে আসে সেভাবে উপলব্ধি করতে হবে। আর এই দুটি চ্যানেলই, দুটি প্রণালী পাশাপাশি অবস্থান, এই বিষয়টি মনে রাখতে হবে। এরপরে বাল্টিক সাগর। বাল্টিক সাগর মূলত উত্তর ইউরোপে অবস্থিত। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। উত্তর আমেরিকার বাল্টিক সাগরের পূর্ব পাশে আমরা দেখতে পাচ্ছি, পূর্ব পাশে রাশিয়া রয়েছে, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, তার পাশেই রাশিয়া। যে কারণে, যেহেতু এই অঞ্চলের এক পাশে রাশিয়া, দক্ষিণ পাশে ইউরোপের শক্তিধর কান্ট্রিগুলো, যেগুলো যুক্তরাষ্ট্রের মিত্র শক্তি। এই কারণে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া দুই পক্ষই বাল্টিক সাগরে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইবে। বাল্টিক সাগরের পার্শ্ববর্তী এই দেশগুলো সম্পর্কে আমাদের ধারণা নিয়ে রাখতে হবে। বাল্টিক সাগরবর্তী দেশ সুইডেন, ফিনল্যান্ড, এরপর রয়েছে ডেনমার্ক, জার্মানি, পোল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, রাশিয়া। এই 9টি দেশ মোটামুটি বাল্টিক সাগরের তীরবর্তী দেশ। কিন্তু বাল্টিক রাষ্ট্র 3টি। বাল্টিক রাষ্ট্রের তীরবর্তী দেশ 9টি হলেও যদি বাল্টিক রাষ্ট্র কয়টি বলা হয়, বাল্টিক রাষ্ট্র হচ্ছে 3টি: এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া। বাল্টিক সাগরের বাহিরের অবস্থানটি হচ্ছে উত্তর সাগর। এরপর রয়েছে আমাদের জিব্রাল্টার প্রণালী। আমরা দেখতে পাচ্ছি জিব্রাল্টার প্রণালী হচ্ছে ইউরোপের আন্তর্জাতিক বাণিজ্য পথগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পথ। কারণ ভূমধ্যসাগর হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। সেই ভূমধ্যসাগরের সঙ্গে আটলান্টিক মহাসাগরের সংযোগ হয়েছে জিব্রাল্টার প্রণালীর মাধ্যমে। পৃথিবীর সবচেয়ে বড় বড় বাণিজ্যিক জাহাজগুলো এই পথ দিয়েই আসা যাওয়া করে। এটি মরক্কো এবং স্পেন তথা আফ্রিকা এবং ইউরোপকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী, যুক্ত করেছে আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগর। এরপরে আসি, আমরা গুরুত্বপূর্ণ দুটি প্রণালী দেখতে পাচ্ছি। একটি হলো বসফরাস প্রণালী। এটির এক প্রান্তে রয়েছে কৃষ্ণ সাগর, অপর প্রান্তে মর্মর সাগর। আর এটি মাঝখানে পৃথক করেছে তুরস্ক দেশটিকে, তুরস্কের ইস্তাম্বুল শহরকে। তাহলে তুরস্ক মূলত এই যে তুরস্কর এই পাশটা হচ্ছে এশিয়া, এই পাশটা হচ্ছে ইউরোপ। তুরস্ক তাহলে ইউরেশিয়ান কান্ট্রি, একটি আন্তঃমহাদেশীয় কান্ট্রি। আর ইস্তাম্বুল হচ্ছে আন্তঃমহাদেশীয় শহর। এটি কৃষ্ণ সাগর এবং সাগরকে যুক্ত করেছে, পৃথক করেছে। আমরা দেখতে পাচ্ছি তুরস্ককেই। অপরদিকে দারদানেলিস প্রণালী। দারদানেলিস প্রণালী ইজিয়ান সাগর এবং মর্মর সাগরকে যুক্ত করে। ইজিয়ান সাগর হল ভূমধ্যসাগরের একেবারে উত্তর পূর্ব কর্নারের ইতালির পূর্ব পাশের এই সাগরটাই হচ্ছে ইজিয়ান সাগর। ইজিয়ান সাগর এবং মর্মর সাগরকে যুক্ত করেছে দারদানেলিস প্রণালী। আর এটিও পৃথক করেছে তুরস্ককে তথা ইউরোপ এবং এশিয়া মহাদেশকে পৃথক করেছে দারদানেলিস প্রণালী এবং বসফরাস প্রণালী। এরপরে আমরা এখানে সুয়েজ খাল এবং লোহিত সাগর, সুয়েজ খাল, অবস্থানটা একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি নিচে আফ্রিকা মহাদেশ, মাঝখানে ভূমধ্যসাগর, তার উপরে ডান পাশে এশিয়া, বাম পাশে ইউরোপ। এই যে সুয়েজ খাল, এখানে চিহ্ন
অঙ্কিত রয়েছে ভূমধ্যসাগরের সঙ্গে লোহিত সাগরকে যুক্ত করেছে সুয়েজ কাল। সুয়েজ কাল খুবই আন্তর্জাতিক বাণিজ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি বাণিজ্য পথ। সুয়েজ কাল আফ্রিকা এবং এশিয়াকে পৃথক করেছে এবং যুক্ত করেছে ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে। এখানে সুয়েজ কালের নিচে এই চিহ্ন, এখানে এই যে একটা কর্নার দেখতে পাচ্ছি লোহিত সাগর লেখাটার নিচে, এই কর্নারটা হচ্ছে বাবেল মানদেব প্রণালী। এই বাবেল মানদেব প্রণালী মূলত ওমান সাগর এবং ওমান উপসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে। ওমান উপসাগর যদি না থাকে তাহলে আরব সাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে বাবেল মানদেব প্রণালী। আমরা এরপরে আমরা পারস্য উপসাগরে আসলাম। পারস্য উপসাগরের তীরবর্তী আমরা দেশগুলো একটু দেখতে চেষ্টা করি। পারস্য উপসাগরের তীরবর্তী দেশ, সবগুলো দেশের নাম এখানে নেই। এখানে পারস্য উপসাগরের তীরবর্তী দেশগুলো হচ্ছে মূলত ইরান, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ওমান। এই 7টি দেশ মূলত পারস্য উপসাগরীয় দেশ। আমরা এখানে মূলত এই আরব সাগরের অবস্থানটা দেখতে পাচ্ছি ওমানের পূর্ব পাশে এবং ভারতের পশ্চিম পাশের এই নীল জায়গাটি হলো আরব সাগর। আরব সাগরের চিহ্নিত করার জন্য মূলত এটা করা হয়েছে। এরপরে এই তো পারস্য উপসাগর সংক্রান্ত দেশগুলো। পারস্য উপসাগরের দেশগুলো আমরা আগেই বলেছি, সেগুলো দেখতে পাচ্ছি। পারস্য উপসাগরের সঙ্গে ওমান উপসাগরের মাঝখানে এখানে একটা প্রণালী আছে, এর নাম হচ্ছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী পারস্য উপসাগরের চারপাশে তেল এবং তেল গ্যাসে পরিপূর্ণ। কাজেই পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ মানে হরমুজ প্রণালী একটি গুরুত্বপূর্ণ পথ। এটি পৃথক করেছে ইরান এবং সংযুক্ত আরব আমিরাতকে, যুক্ত করেছে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে। এটা আলোচনা হয়েছে। এরপরে মালাক্কা প্রণালী, শ্রীলঙ্কা এবং ভারতের মাঝখানে মালাক্কা প্রণালীর এক পাশে ভারত মহাসাগর, অন্য পাশে বঙ্গোপসাগর। এটি সহজে আমরা করার কথা। এরপরে এটি হচ্ছে আমাদের বঙ্গোপসাগর, আমাদের খুবই পরিচিত, খুবই কাছের সাগর বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের দক্ষিণে, বঙ্গোপসাগরের দক্ষিণে 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা বরাবর বঙ্গোপসাগরের একটি ডুবন্ত সাগর রয়েছে, ডুবন্ত পাহাড় রয়েছে। এই ডুবন্ত পাহাড়টিকে বলা হয় 90 ইস্ট রিজ। 90 ইস্ট রিজ বলা হয়েছে 90 ডিগ্রি দ্রাঘিমা রেখার কারণে এটিকে 90 ইস্ট রিজ বলা হয়েছে। তাহলে 90 ইস্ট রিজ কোথায় অবস্থিত? এটি 90 ডিগ্রি দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত এবং বঙ্গোপসাগরে অবস্থিত। এরপরে আমরা এখানে দুইটা প্রণালী দেখতে পাচ্ছি, একটি হচ্ছে মালাক্কা প্রণালী, একটি হচ্ছে সুন্দা প্রণালী। মালাক্কা প্রণালী মালয় এবং সুমাত্রা দ্বীপকে পৃথক করেছে, যুক্ত করেছে দক্ষিণ চীন সাগর এবং আন্দামান সাগর। আন্দামান সাগর হলো আমাদের বঙ্গোপসাগরের পূর্ব পাশের সাগরটাই হলো আন্দামান সাগর। অন্যদিকে সুন্দা প্রণালী জাভা সাগর এবং ভারত মহাসাগরকে যুক্ত করেছে, পৃথক করেছে সুমাত্রা এবং জাভা দ্বীপ। সুমাত্রা এবং জাভা ইন্দোনেশিয়ার দুটি দ্বীপ বৃহত্তর। এরপরে বেরিং প্রণালী মূলত এশিয়া এবং আমেরিকাকে পৃথক করেছে। বেরিং প্রণালীর এক পাশে বেরিং সাগর, আরেক পাশে উত্তর মহাসাগর। অনেক সময় উত্তর মহাসাগর যদি না থাকে, এখানে সুকসি সাগর নামক একটা সাগর আছে,
বেরিং সাগরের অপর প্রান্তে উত্তর মহাসাগরের অংশবিশেষ চুক্সি সাগর নামে একটি সাগর রয়েছে। তাহলে এটি বেরিং সাগর এবং চুক্সি সাগরকে যুক্ত করেছে। চুক্সি সাগর না থাকলে উত্তর মহাসাগরকে যুক্ত করেছে। আর পৃথক করেছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের আলাস্কাকে, এক কথায় এশিয়া এবং আমেরিকা মহাদেশকে, উত্তর আমেরিকা মহাদেশ। কাস্পিয়ান সাগর, গ্রেট লেকস সম্পর্কে আমরা দেখি। যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যবর্তী চারটি গুরুত্বপূর্ণ হ্রদ রয়েছে। এই 5টি গুরুত্বপূর্ণ হ্রদ রয়েছে। এই 5টি হ্রদকে সামগ্রিকভাবে বা একত্রে গ্রেট লেকস বলা হয়। এই গ্রেট লেকসের সুপিরিয়র হ্রদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম স্বাদুপানির হ্রদ। সুপিরিয়র হ্রদ পৃথিবীর সবচেয়ে বৃহত্তম স্বাদুপানির হ্রদ। এটি মনে রাখতে হবে, এটি আসে প্রায়। আর এই 5টি হ্রদ হচ্ছে সুপিরিয়র হ্রদ, মিশিগান হ্রদ, হুরন হ্রদ, ইরি হ্রদ, অন্টারিও হ্রদ। এই 5টি হ্রদকে একত্রে বলা হয় গ্রেট লেকস। এগুলো যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যবর্তী স্থানে অবস্থিত। যাই হোক, আমাদের প্রণালী সম্পর্কিত আমাদের কয়েকটি বহু নির্বাচনী বা অবজেক্টিভ কোয়েশ্চেন আমরা আলোচনা করতে পারি। আপনারা আছেন? শুনতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা একটু আলোচনা করি জি, বসফরাস প্রণালী। শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা তাহলে একটু আলোচনা করি। আমরা কয়েকটি নূরভিত্তিক একটু নিজেদের মতো করে একটু কয়েকটা প্রশ্ন আলোচনা করি। বসফরাস প্রণালী কোন দুটি মহাদেশকে বিভক্ত করেছে? কে বলতে পারবেন? বসফরাস প্রণালী, আমরা এতক্ষণ যে প্রণালীগুলো পড়িয়েছি সেগুলোর মধ্য থেকে বসফরাস প্রণালী, এখানে অপশন আছে ইউরোপ, আফ্রিকা, এশিয়া, ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং এশিয়া। তাহলে বসফরাস প্রণালী মূলত তুরস্কের 2টি অঞ্চলকে পৃথক করেছে, ইস্তাম্বুল শহরকে দুভাগ করেছে। তাহলে এটি হচ্ছে এশিয়া এবং ইউরোপকে পৃথককারী প্রণালী। এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে বসফরাস প্রণালী। এরপরে আমরা দেখতে পাচ্ছি মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালী হলো মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াকে পৃথককারী প্রণালী। এখানে আছে অপশন মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। যাই হোক, এখানে আপনাদের তো পার্টিসিপেন্ট যেহেতু কম, এগুলো আলোচনা করে সময় নষ্ট না করে আমরা পরবর্তী টপিকে যাই। পরবর্তী আরো কয়েকটা টপিক আছে, এই টপিক গুলো অল্প বিস্তর আলোচনা করি। এরপরে আমাদের নদ নদী, পৃথিবীতে বিখ্যাত কয়েকটি নদী আছে। এই নদীগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা নিয়ে রাখতে হবে। 1 নম্বরে আসি নীলনদ। পৃথিবীর দীর্ঘতম নদ বা নদী হচ্ছে নীলনদ। এর দৈর্ঘ্য ৬,৮২৫ কিলোমিটার। এটি ভিক্টোরিয়া হ্রদে উৎপত্তি লাভ করে ভূমধ্যসাগর উত্তরে ৬,৮২৫ কিলোমিটার উত্তরে এসে ভূমধ্যসাগরে পতিত হয়। ভিক্টোরিয়া হ্রদ হচ্ছে আফ্রিকার মধ্য পূর্ব দিকে অবস্থিত। ভিক্টোরিয়া হ্রদ সাধারণত কেনিয়া, তানজানিয়া, আমরা একটা চিত্র আছে সম্ভবত, আমরা এই চিত্রটা একটু দেখলে বুঝতে পারবো। এই যে আমাদের চিত্রে দেখতে পাচ্ছি আমরা উগান্ডা, কেনিয়া এবং তানজানিয়া, এটা ঠিক মাঝখানে যেই গোলাকার এই যে জায়গাটা, এটা হচ্ছে আমাদের ভিক্টোরিয়া হ্রদ। এই ভিক্টোরিয়া হ্রদেই নীল নদের উৎপত্তি হয়েছে। এই নীল নদ ভিক্টোরিয়া হ্রদে এখানে উৎপত্তি হয়ে উপরের দিকে একেবারে সুদান, মিশর পেরিয়ে ভূমধ্যসাগরে পতিত হয়েছে ৬,৮২৫ কিলোমিটার পথ অতিক্রম করে। এটি হচ্ছে ভূমধ্যসাগর নীল নদ। তাহলে দীর্ঘতম নদ হচ্ছে নীল নদ। কিন্তু যদি বলা হয় বৃহত্তম নদ বা নদী কোনটি, বৃহত্তম নদ হচ্ছে আমাজন। দীর্ঘতম হচ্ছে অতিক্রান্ত দূরত্বের হিসেবে দীর্ঘতম, কিন্তু বৃহত্তম হচ্ছে প্রবাহিত পানি প্রবাহের উপর নির্ভর করে, প্রবাহিত পানি প্রবাহের পরিমাণের উপর নির্ভর করে বৃহত্তম বিষয়টি নির্ধারিত হয়েছে।
আর পৃথিবীতে সবচেয়ে বেশি পানি প্রবাহ হয় আমাজন নদীর উপর দিয়ে। এই জন্য বৃহত্তম নদী বলা হয় আমাজন নদীকে, কিন্তু দীর্ঘতম নদী বলা হয় নীল নদকে। আমাজন নদ আমাজন নদ ৬,৪৩৭ কিলোমিটার পথ অতিক্রম করেছে। এটি আন্দিজ পর্বতমালাটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিম ভাগ দিয়ে উত্তরে দক্ষিণে প্রবাহিত একটি পাহাড় পর্বত শ্রেণী। সেই আন্দিজ পর্বতমালা থেকে উৎপত্তি হয়ে এটি পূর্ব দিকে আহ, আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। আমরা চিত্রে একটু দেখি, এটি হলো আমাজন সাগর। এই যে আমরা দেখতে পাচ্ছি ইকুয়েডরের উপর দিয়ে মূলত আন্দিজ পর্বতমালা, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, ভেনেজুয়েলা এগুলো পেরিয়ে দক্ষিণ দিকে চিলি পর্যন্ত বয়ে গেছে আন্দিজ পর্বতমালা। এই ইকুয়েডরের আন্দিজ পর্বতমালা থেকে উৎপত্তি হয়ে আমাজন নদী পূর্ব দিকে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু নদী রয়েছে যেগুলো বিভিন্ন মহাদেশের সবচেয়ে বড় নদী এবং গুরুত্বপূর্ণ নদী, যেমন ইয়াংসি কিয়াং হচ্ছে চীন তথা এশিয়ার দীর্ঘতম নদী। এর দৈর্ঘ্য ৬,৩০০ কিলোমিটার। এটি তিব্বতের মালভূমি থেকে উৎপত্তি হয়েছে এবং পূর্ব দিকে পূর্ব চীন সাগরে পতিত হয়েছে। এরপরে মিসিসিপি মিসৌরি নদ, এটি হচ্ছে উত্তর আমেরিকার বৃহত্তম নদী। হোয়াংহো চীনের নদী। হোয়াংহোকে বলা হয় চীনের দুঃখ, কারণ প্রাচীন যুগ থেকে এক সময় হোয়াংহো নদীর বিস্তৃত বন্যা চীনাবাসীদেরকে প্রায়ই ভাসিয়ে রাখতো, তাদের জীবনযাত্রায় দুর্যোগ বয়ে আনত। এই জন্য হোয়াংহোকে বলা হয় চীনের দুঃখ। এটি কুনলুন পর্বত থেকে উৎপত্তি হয়েছে। এরপরে লেনা নদী, মারে ডার্লিং নদী, ভলগা, দানিউব, টাইগ্রিস, ইউফ্রেটিস, দানিউব, এই তিনটিকে আন্তর্জাতিক নদী বলা হয়। এগুলো সম্পর্কে একটু পড়ে নিবেন নিজেদের মতো করে। এরপরে জর্ডান নদী, জর্ডানের পাশে একটা মৃত সাগর রয়েছে। মৃত সাগরের সঙ্গে জর্ডান নদীর সম্পর্ক। মৃত সাগর নিয়ে ইসরায়েল এবং জর্ডানের মধ্যে বিভেদ রয়েছে, এটি একটু করে জেনে নিবেন। এরপরে সিন্ধু, ব্রহ্মপুত্র, গঙ্গা, ইরাবতী, এগুলো তো আমাদের এই উপমহাদেশের নদী, এগুলো সম্পর্কে একটু করে জেনে নিবেন। নদীবিহীন দেশ, এখানে কয়েকটি নদীবিহীন দেশ দেখতে পাচ্ছি আমরা: বাহামা, বাহরাইন, কমরস, কিরিবাতি, কুয়েত, মালদ্বীপ, মাল্টা, মার্শাল দ্বীপপুঞ্জ, মোনাকো, নাইরু, ওমান, কাতার, সৌদি আরব, তুবালু, সংযুক্ত আরব আমিরাত, ভ্যাটিকান সিটি, ইয়েমেন। এই দেশগুলোতে নদী নেই। নদী না থাকার দুটো কারণ: এক, বৃষ্টিপাতের তীব্রতা নেই। আরেকটি কারণ হচ্ছে বৃষ্টিপাতের তীব্রতা থাকলেও এগুলা দ্বীপাঞ্চল বলে, এগুলোতে নদীর পানি পড়ার সঙ্গে সঙ্গে এগুলো খুব সহজে ছোট ছোট ছড়া, খাল তৈরি করে এগুলো সাগরে পৌঁছে যায়, যে কারণে সুদীর্ঘ পথ অতিক্রম করার সুযোগ পায় না বলে এখানে নদীর সৃষ্টি হয়নি। ছোট ছোট খাল বা ছড়ার মাধ্যমেই বৃষ্টির পানি সহজে সাগরে পতিত হতে পারে, তাই এগুলোতে নদীর সৃষ্টির সুযোগ হয়নি। আর অনেকগুলো রয়েছে বৃষ্টিপাত নেই, যেমন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৃষ্টিপাত খুব বেশি হয় না। কয়েকটি গুরুত্বপূর্ণ খাল: সুয়েজ খাল। একটু আগে আমরা সুয়েজ খাল, পানামা খাল একটু আগে আমরা চিত্রের মধ্যে আলোচনা করেছিলাম। নদীর তীরবর্তী দেশ, পৃথিবীর বিভিন্ন শহরগুলো কোন নদীর তীরে অবস্থিত, এটি গুরুত্বপূর্ণ। এগুলা আপনারা নিজেদের মতো করে পড়ে নেবেন। যেমন কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত, আগ্রা যমুনা নদীর তীরে অবস্থিত, দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত। এই বিষয়গুলো এগুলো প্রায়ই আসে। হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলো কোনটি কোন নদীর তীরে অবস্থিত, এই বিষয়গুলো একটু করে আপনারা নিজেদের মতো করে পড়ে নিবেন। এরপরে রয়েছে সাগর, মহাসাগর। পৃথিবীতে মহাসাগর মোট ৫টি। এই ৫টি মহাসাগর মিলে পৃথিবীর মোট ভূপৃষ্ঠের ৭১% স্থান দখল করে আছে এই ৫টি মহাসাগর।
এই পৃথিবীর ৫টি মহাসাগরের মধ্যে মহাসাগরগুলোর অবস্থান আমরা এই চিত্রের মধ্যে একটু অবস্থানটা দেখে নিই। আমরা প্রথমে মহাদেশগুলো দেখে নিই, তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে। উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ, এই দুটি মহাদেশকে যদি আমরা প্রথম বিবেচনায় নিই, আমরা দেখতে পাচ্ছি এই দুটি মহাসাগরের এই মহাদেশের পশ্চিম পাশে অর্থাৎ বাম পাশে বিস্তৃত জলরাশি হচ্ছে প্রশান্ত মহাসাগর। উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার পূর্ব পাশ অর্থাৎ ডান পাশে লেখা আছে, আমরা দেখতে পাচ্ছি বাঁকা করে আটলান্টিক মহাসাগর, এটি হচ্ছে আটলান্টিক মহাসাগর। অন্যদিকে আফ্রিকা এবং এশিয়া মহাদেশের দক্ষিণের বিস্তৃত জলরাশি যেটি অস্ট্রেলিয়ার পশ্চিম পাশে, এটি হচ্ছে ভারত মহাসাগর। পৃথিবী যেহেতু গোল, প্রশান্ত মহাসাগর আবার এশিয়ার পূর্ব আমেরিকার পশ্চিম পাশে আর এশিয়ার পূর্ব পাশে। এই প্রশান্ত মহাসাগর একটাই সাগর। পৃথিবী যেহেতু গোল, এই গোলাকার পৃথিবীর প্রশান্ত মহাসাগর পূর্ব পাশ এবং পৃথিবীর পশ্চিম পাশ এবং এশিয়ার পূর্ব পাশের এই প্রান্তটা ঘুরে আবার প্রশান্ত মহাসাগর যুক্ত হয়েছে। আর দক্ষিণ সাগর আর উত্তর সাগর অর্থাৎ অ্যান্টার্কটিকা সাগর এবং অ্যান্টার্কটিকা মহাদেশের পাশের যে সাগরটি এটি দক্ষিণ মহাসাগর, আর আর্কটিক মহাসাগর যেটি উত্তর মহাসাগরকে বোঝায়। অর্থাৎ সুমেরু এবং কুমেরু বিন্দুকে ধারণ করে আমাদের যে দুটি মহাসাগর রয়েছে সেটি হচ্ছে উত্তর মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর। তাহলে এই 5টি মহাসাগরের অবস্থান সম্পর্কে আমরা জানলাম। এই 5টি মহাসাগরের আয়তন হিসেব করলে প্রশান্ত মহাসাগর হচ্ছে 16,60,00,000 বর্গ কিলোমিটার, যেটি প্রায় আটলান্টিক মহাসাগরের দ্বিগুণ, প্রায় বরাবর বড়ই দ্বিগুণ। আটলান্টিক মহাসাগরের আয়তন হচ্ছে 8,24,00,000, ভারত মহাসাগরের আয়তন হচ্ছে 7,36,00,000। অপরদিকে দক্ষিণ মহাসাগর, উত্তর মহাসাগর এগুলোর 1 কোটি সামথিং করে আয়তন। আর প্রশান্ত মহাসাগরের গভীরতম বিন্দু হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, এটি প্রায় 11,033 মিটার বা 11 কিলোমিটার গভীর। আর প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা হচ্ছে 4,270 মিটার। আটলান্টিক অর্থাৎ 4 কিলোমিটারের বেশি। আটলান্টিক মহাসাগরের গড় গভীরতা হচ্ছে 3,932 মিটার এবং এর গভীরতম গভীরতা হচ্ছে পুয়ের্তো ট্রেঞ্চ। এরপরে ভারত মহাসাগরের গভীরতম বিন্দু হচ্ছে সুন্দা বা জাভার ট্রেঞ্চ। এটি আফ্রিকা এবং ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত। যাই হোক, তাহলে আমরা সাগরগুলো সম্পর্কে আমরা অল্প বিস্তর জানলাম। সাগর সম্পর্কে আরো কয়েকটি ধারণা নিয়ে নিই। মহাসাগর অপেক্ষা স্বল্প আয়তন বিশিষ্ট জলরাশিকে সাগর বলে। 3 দিকে স্থলভাগ দ্বারা পরিবেষ্টিত একদিকে জল দ্বারা জলরাশিকে বলে উপসাগর। তাহলে উপসাগর হতে হলে 3 দিকে স্থল, একদিকে জল, সেটা হলো উপসাগর। যে কারণে বঙ্গোপসাগর বা বাংলা উপসাগর বা বঙ্গোপসাগর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি উত্তরে, পূর্বে এবং পশ্চিমে 3 দিকে স্থল, দক্ষিণ দিকে বিস্তৃত খোলা জায়গা, এটি হচ্ছে বাংলার উপসাগর বা বঙ্গোপসাগর। অর্থাৎ 3 দিকে যখন স্থলভাগ থাকবে, একদিকে যখন জলরাশি থাকবে সেটি হচ্ছে উপসাগর। সবচেয়ে ছোট মহাসাগর হলো আর্কটিক মহাসাগর বা উত্তর সাগর, শান্ত সাগর চাঁদে অবস্থিত। বঙ্গোপসাগরের গভীরতম স্থান হলো সোয়াচ অফ নো গ্রাউন্ড। জলজ উদ্ভিদের পরিমাণ বেশি থাকা আটলান্টিক মহাসাগরের পানির রং সবুজ। এই তথ্যগুলো একটু আপনারা জেনে নিবেন, ভালো করে পড়ে নিবেন। বিশ্বের বিখ্যাত সমুদ্র বন্দরগুলো হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের মূল কেন্দ্রবিন্দু। এই সমুদ্র বন্দরগুলো ছাড়া আন্তর্জাতিক বাণিজ্য প্রায় অচল। এছাড়াও বিভিন্ন ধরনের যুদ্ধ পরিস্থিতি, বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সম্পর্ক প্রকৃতি ক্ষেত্রে সমুদ্র বন্দরগুলো সবিশেষ গুরুত্ব বহন করে। এই জন্য কোন দেশে বন্দরগুলো গুরুত্বপূর্ণ বন্দরগুলো কি কি, এই বিষয়গুলো থেকে কোশ্চেন আসে প্রায়।
আমরা এগুলো একটু আলোচনা করে নেব, একটু পড়ে নেব, নিজেদের মতো করে পড়ে নেব। আমি ২-৪টা একটু আলোচনা করি। বাংলাদেশ। বাংলাদেশের সমুদ্র বন্দর চট্টগ্রাম, মংলা। যদিও এখন পায়রা বন্দর আমাদের নতুন করে ৩য় সমুদ্র বন্দর হিসেবে আ আ সম্প্রতি চালু হয়েছে। এটি খুব বেশি উল্লেখযোগ্য না। ভারতের উল্লেখযোগ্য সমুদ্র বন্দরগুলো হলো কলকাতা, চেন্নাই, মুম্বাই। পাকিস্তানের উল্লেখযোগ্য সমুদ্র বন্দর করাচি। শ্রীলঙ্কার উল্লেখযোগ্য সমুদ্র বন্দর কলম্বো এবং হাম্বানটোটা, যেটি চীনের কাছে হস্তান্তরিত। চীন পরিচালনা করে থাকে হাম্বানটোটা সমুদ্র বন্দরটি। এজন্য মূলত এটি জাপানের গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর হলো ওসাকা এবং ইয়োকোহামা। চীনের গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর হলো সাংহাই, হংকং, ক্যান্টন, দালিয়ান। এখানে বলে রাখি হংকং হলো ফ্রি পোর্ট নামে পরিচিত। এই পোর্টে কোনো শুল্ক দিতে হয় না আন্তর্জাতিক জাহাজগুলোকে। হংকংকে এই জন্য ফ্রি পোর্ট বলা হয়, মুক্ত বন্দর বলা হয়। এটি বেশ বৃহত্তম, এটি বড় ধরনের একটা সমুদ্র বন্দর। সিঙ্গাপুর হলো পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম সমুদ্র বন্দর। মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ বন্দর হলো পেনাং, টুইনহাস। ইন্দোনেশিয়ার গুরুত্বপূর্ণ বন্দরগুলো হলো জাকার্তা, সায়াবার, সোমারাম, সুমাত্রা। ফিলিপাইনের ম্যানিলা, দাবাও সিটি। থাইল্যান্ড ব্যাংকক। ভিয়েতনাম হোসিমিন সিটি। মায়ানমার হলো আকিয়াব, ইয়াঙ্গুন। জর্ডান হলো আকাবা। মনে রাখবা, আকিয়াব হচ্ছে মায়ানমার, আকাবা হচ্ছে জর্ডানের সমুদ্র বন্দর। ইরানের সমুদ্র বন্দর হচ্ছে বন্দর আব্বাস এবং আবাদান। এভাবে আমি এশিয়া মহাদেশের গুলো আলোচনা করেছি। বিভিন্ন মহাদেশে গুরুত্বপূর্ণ যে বন্দর রয়েছে, এই বন্দরগুলো সম্পর্কে আমাদেরকে একটু পড়াশোনা করে নেবে নিজেদের মতো করে। যাই হোক, আমাদের আজকের আলোচ্য টপিক গুলো মোটামুটি এগুলোই। আপনাদের কাছে আসলে ক্লাস করাতে আমিও খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি নাই, উপস্থিতি খুবই কম। তো আপনারা এই আলোচনার মাধ্যমে যতটুকু বুঝতে পেরেছেন, এই উপলব্ধি বোধ থেকে নিজেদের প্রচেষ্টায় নিজেদের মতো করে পড়াগুলো গুছিয়ে নেবেন। আমাদের সময় খুব বেশি নেই, টপিক অনেকগুলো। আপনারা আপনাদের মতো করে যদি একটু পড়াগুলো গুছিয়ে নিতে চেষ্টা করেন, তাহলে কিছুটা সহজ হয়ে উঠবে। আমি আমার মতো করে উপস্থাপন করতে চেষ্টা করেছি মাত্র। আমাদের সরাসরি আলোচনার মাধ্যমে যেভাবে শেখা জানার বিস্তৃত সুযোগ, অনলাইন ভার্চুয়াল ক্লাসে আসলে সেই সুযোগটা অনেকটাই সীমিত। তবুও আপনারা যতটুকু বুঝতে পেরেছেন, এই বুঝতে পারাকে কাজে লাগিয়ে আপনারা নিজেদের মতো করে প্রস্তুত হন। আর যদি আজকের কোনো টপিক সম্পর্কে যদি আপনাদের প্রাসঙ্গিক কোনো প্রশ্ন থেকে আমাকে করতে পারেন, আমরা পারস্পরিক আলোচনার মাধ্যমে আর একটু আলোচনা করলাম। স্যার, যে পায়রা বন্দর খুব একটা উল্লেখযোগ্য না হলেও এখন যদি এটা অপশনে থাকে, সেক্ষেত্রে দুইটা ঠিক হবে নাকি 3টা ঠিক হবে? না, অবশ্যই অবশ্যই আমাদের আন্তর্জাতিক সমুদ্র বন্দর 3টা এখন, অবশ্যই 3টা। কিন্তু এখানে আমাদের শুধুমাত্র বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ বন্দর যেগুলো, সেগুলো দিয়ে তালিকাটা সাজানো হয়েছে। এই জন্য আমি বললাম আর কি। কিন্তু আমাদের আন্তর্জাতিক বন্দর কয়টি এখন? সোজা কথা, আমাদের আন্তর্জাতিক সমুদ্র বন্দর এখন 3টি। আচ্ছা স্যার, আরেকটা জিনিস হচ্ছে চট্টগ্রাম ফ্রি পোর্ট, ওই চট্টগ্রামটাকে ফ্রি পোর্টও বলে মানে আঞ্চলিক ইয়েতে। তো এটা কি শুল্কবিহীন নাকি? না না, চট্টগ্রামকে আসলে প্রিপোর্ট বলে না। চট্টগ্রামের চট্টগ্রাম বন্দরের একটা জায়গার নাম হচ্ছে প্রিপোর্ট। একটা জায়গার নাম হচ্ছে প্রিপোর্ট, কিন্তু চট্টগ্রাম বন্দরটা কিন্তু শুল্কবিহীন বন্দর না, প্রিপোর্ট না এটা। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ফ্রিপোর্ট হচ্ছে হংকং, মনে রাখবেন। ফ্রিপোর্ট হচ্ছে হংকং, পৃথিবীর একমাত্র বন্দর যেটাতে শুল্ক নেই। এই জন্য এটাকে ফ্রিপোর্ট বলা হয়। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ অংশগ্রহণের জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে।